কিয়ান কিছুক্ষণ পরই বুঝতে পারে সে কি করেছে রাগের মাথায়। বুঝতেই সাথে সাথে ইসমিকে ছেড়ে উল্টে ঘুরে দাঁড়ায়। কিয়ান মনে মনে ভাবছিল সে এটা কি করল। এখন সে কি বলবে ইসমিকে? তাকে কি ভাববে? তার এখন নিজের মাথা নিজেই দেয়ালে ফাটাতে মন চাচ্ছে। মনে মনে ভাবছে ইসমিকে কি বলবে। তখনই তার কানে কান্নার আওয়াজ আসে। কিয়ান পিছনে ঘুরে তাকিয়ে দেখে ইসমি তার দিকে তাকিয়ে জোরে জোরে ভ্যা ভ্যা করে কাঁদছে। তার কান্না দেখে কিয়ান হকচকিয়ে যায়। কি হলো? এই যে মেয়ে, কাঁদছ কেন? কিয়ানকে ইসমির দিকে তাকাতে দেখে ইসমি আরও জোরে কান্না করে ওঠে। কিয়ান কিছু বললেও কাঁদছে, না বললেও কাঁদছে। কিয়ান এরকম পরিস্থিতি দেখে জিজ্ঞেস করে, কাঁদছ কেন সেটা তো বলো। আমি তো ইচ্ছে করে ওইসব করি নাই। কিয়ানের কথা শুনে ইসমি আরও জোরে জোরে কান্না করে ওঠে। কিয়ান পড়েছে মহাবিপাকে, কিছু বলছেও না, আবার উত্তরও দিচ্ছে না। কিয়ান এবার ধমক দিয়ে বলে, ছাগলের মতো ম্যামা করছো কেন? কি হয়েছে? ইসমি আবার কান্নার গতি বাড়িয়ে দেয়। কিয়ান এবার বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য সামনে এগোতেই আরও জোরে জোরে কান্না করে ওঠে। কিয়ান আরেক পা দিতেই যাবে তখনই ইসমি আরও জোরে কান্না করে ওঠে। কিয়ান বিরক্ত হয়ে ফিরে এসে বলল, সমস্যা কি তোমার? তোমার ভ্যা ভ্যাতে আমার মাথা ধরে যাচ্ছে। ইসমি কিছু না বলে কেঁদেই যাচ্ছে। কিয়ান কিছুক্ষণ ভেবে বলে, কান্না থামাও, তাহলে অনেকগুলো চকলেট কিনে দেব। ইসমি এবার কান্না থামিয়ে বলে, আমাকে কি আপনার ছোট বাচ্চা মনে হয় যে চকলেটের লোভ দেখাচ্ছেন? ছোট বাচ্চার থেকেও বাচ্চা লাগছে। এরকমভাবে তো কোনো বাচ্চাও কাঁদে না, তুমি যেভাবে কাঁদছ। ইসমি আবার কান্না শুরু করে। কিয়ান পড়েছে মহাজালায়। কিয়ান একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ইসমিকে বলে, কান্না থামাও আর এখান থেকে বের হও। ইসমি কিয়ানের কথায় পাত্তা দেয় না। সে এখনও নিজের মতো কান্না করছে। কিয়ান ধমক দিয়ে বলে, এই বেয়াদব, বের হও এখান থেকে, নয়তো একটু আগের কাহিনী রিপিট করব। কিয়ান যখন ইসমির আরেকটু কাছে যায়, ইসমি কান্না থামিয়ে এক দৌড় দেয় দরজার দিকে। তাড়াহুড়োয় দৌড় দেওয়ার কারণে গিয়ে দেওয়ালে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। কিয়ান মনে মনে ভাবছে সে কি পাপ করেছিল যে এই মেন্টালের বাড়িতে আসছে। কিয়ান ইসমিকে তুলে দেওয়ার জন্য সামনে যেতেই ইসমি তাকে দেখে নিজে নিজেই উঠে দরজা দিয়ে দৌড় দেয়। কি হলো কিয়ান বুঝতে পারল না। সে তো সাহায্য করতেই এসেছিল, তাহলে তাকে দেখে পালালো কেন? এটা ভেবেই নিজের দিকে তাকাতেই তার খেয়াল হলো সে তাড়াতাড়ি করে দরজা আটকে টি শার্ট আর ট্রাউজার পরে বিছানায় শুয়ে শুয়ে গেম খেলছে আর ওই দিনের মতো চাল খাচ্ছে। মানুষ দেখলে তাকে পাগল ভাববে। মানুষ সিগারেট ছাড়তে পারে না, আর সে চাল খাওয়া। এজন্য তার পরিবারের সবাই অনেক বকা দেয় তাকে। ওই বাড়িতে থাকলে চাল খেতে পারে না বলে বেশিরভাগ সময় এখানে আসে সে। তার মা ওই বাসায় চাল লুকিয়ে রাখে তার জন্য। তাকে কেউ বুঝতে চায় না। তার বন্ধুমহলও তাকে চাল খেতে দেয় না। সে তো এটাই ভেবে পায় না চাল খাওয়া খারাপ কি। সে তো আর সিগারেট মদ খাচ্ছে না, সামান্য চালই তো, এতে তাদের সমস্যা কি সে ভেবেই পায় না। কিছুক্ষণ পরে সে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সে তখন দরজা দিয়েছিল ইসমির জন্য। ভেবেছিল হয়তো চলে গেছে, তাই গেম খেলছিল। কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে সে দেখতে পায় ইসমি সোফায় বসে আছে চুপ করে, গভীর মনোযোগ দিয়ে কি যেন ভাবছে। তার কাছে যেন এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর কিছুই নেই। কিয়ান ইসমিকে দেখে অনেক অবাক হয়। সে তো ভেবেছিল চলে গেছে, তাহলে এখনও এখানে কি করে? কিয়ান অনেকক্ষণ ধরে ইসমিকে লক্ষ্য করছে, কিন্তু ইসমি তো চোখের পাতাও ফেলছে না তার ভাবনার জন্য, এতই মনোযোগ তার। কিয়ান ইসমিকে অনেকবার ডাক দেয়, কিন্তু ইসমির কোনো সাড়া শব্দ নেই। কিয়ান ভ্রুকুচকে ইসমির দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে ঝাঁকি মেরে বলে, এই মেয়ে, কয়েক মিনিটের মধ্যে কি বয়রা হয়ে গেছো? কানে শুনতে পাও না? হঠাৎ ঝাঁকি খাওয়ার কারণে ইসমির হুঁশ ফিরে আসে। সে লাফিয়ে উঠে বলে, কি 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 হয়েছে? কি হয়েছে? যাক, তাহলে কথা বলতে পারো। আমি তো ভাবছিলাম বয়রা হয়ে গেছো। কি সমস্যা আপনার? সমস্যা আমার না তোমার? এখনও বাসায় যাও না কেন? যাব কিভাবে? তালা মেরে চাবি তো সিন্দুকের ভেতরে রেখে দিয়েছেন। কিয়ান চেয়ে দেখল তালা মারা। সে তো ভুলেই গিয়েছিল তালার কথা, কিন্তু মুখে বলে, তাহলে আমাকে ডাকনি কেন? বলবোটা কিভাবে? আপনি তো একদম ঘরের মধ্যে দরজা আটকে বসেছিলেন। ডাক দিতে? আপনার কি মনে হয় আমি ডাক দেইনি? আমার আপনার মতো খারাপ মানুষের বাসায় থাকার কোনো ইচ্ছা নেই। লুচ্চা বেড়া, আমি কি করেছি তোমার সাথে যে লুচ্চা বলছো? জানো লুচ্চারা কি করে? তখন কি করেছেন আমার সাথে? কি করেছি? ওই যে কি বলো? শয়তান লোক, আপনি জানেন না কি করেছেন? আমি এখন মুখ দেখাবো কিভাবে? আমার মান সম্মান শেষ করে দিয়েছেন। তোমার আবার কবে মান সম্মান ছিল? আমি আর এক মুহূর্তও আপনার বাড়িতে থাকবো না। আপনি চাবি দেন। আমার একটা শর্ত আছে, যদি মানো তাহলে চাবি দিব। আমি কোনো শর্ত মানতে পারবো না। আপনি চাবি দেন, আমি বাসায় যাব। সবাই আমার জন্য চিন্তা করছে। শর্ত মানলে পাবে, নয়তো এভাবেই থাকো। আমি কিন্তু চিৎকার করব। করে দেখতে পারো কেউ আসে নাকি। দিয়ে দেন না চাবি। এরকম করতেছেন কেন? কেন ঢোকার আগে মনে ছিল না এর পরিণতি কি হতে পারে? আমি কিন্তু আপনার নামে মামলা করব। আমার বাবার একটা পুলিশ বন্ধু আছে, তাকে দিয়ে আপনাকে জেলের ভাত খাওয়াবো।
ইসমির কথায় কিয়ান একটা বাঁকা হাসি দেয় আর বলে, তাই নাকি? আমি খুব ভয় পেলাম। দেখুন, ভালোই ভালোই বলছি, দিয়ে দেন আমার শর্ত মানলে। আচ্ছা বলুন, কি শর্ত? আগে বলো রাজি। আগে বলুন, তারপর। আগে বলো রাজি। আচ্ছা রাজি, এখন চাবি দেন। না, বালের শর্ত দিয়ে আপনি পূজা করেন গিয়ে, ফালতু। না শুনলে নাই। এই বলে গিয়ে ঘর থেকে চাবি এনে তালা খুলে দেয়। ইসমি তালা খুলতে দেখে মনে মনে কিছু ভেবে বাঁকা হাসি দিয়ে তালা আর চাবি নিয়ে বাহিরে বের হয়ে কিয়ানের ফ্ল্যাটের মেন দরজা বাইরে থেকে লাগিয়ে তালা মেরে চাবি নিয়ে এক দৌড়ে চলে যায়। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এটা দেখে ইসমি দৌড়াতে থাকে তার বাসার দিকে। তার মা পিঠে চেলা কাঠ ভাঙবে আজকে। সে কখন বের হয়েছে সে? তার ভাইও তার সাথে নেই। সব দোষ ওই কিয়ানের। ওই ব্যাটার জন্যই এরকম হয়েছে। এদিকে কিয়ান বুঝতে পারেনি ইসমি যে তালা মেরে দিয়েছে। সে মনে করেছে হয়তো লক করছে। এসব পাত্তা না দিয়ে সে তার রুমে গিয়ে শুয়ে পড়ে। এখন আর কিছু খাবে না। আসার সময় বন্ধুদের সাথে খেয়ে এসেছে। জিমি ঈশানের এরকমভাবে গেট ধাক্কানোর জন্য উপায় না পেয়ে পানি দেওয়ার একটা পাইপ দিয়ে মোটরটা ছেড়ে পাইপের মাথা গেটের ফাঁক দিয়ে ঈশানের মুখ বরাবর ধরে। পানি একদম সোজা গিয়ে ঈশানের মুখে ঢুকে যায়। একসাথে অনেক পানি যাওয়ার কারণে ঈশানের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার উপর আবার সে কথা বলতে চাচ্ছিল। ঈশান দূরে সরে দাঁড়ায়। সে এবার প্রচুর ক্ষেপে গেছে। আজকে সে এই মেয়ের দফারফা করে তবেই ছাড়বে। অতিরিক্ত করছে। ঈশান পাইপের মাথা ধরে টানতে থাকে অনেক জোরে। জিমি পাইপে এরকম টান খেতে দেখে সামনে তাকিয়ে বুঝতে পারে ঈশান টানছে। কিন্তু এরকমভাবে টানলে তো ছিঁড়ে যাবে। নতুন পাইপ এটা। আজকে সকালে লাগিয়েছে বাগানে পানি দেওয়ার জন্য। ঈশান যেভাবে টানছে তাতে তো মনে হচ্ছে ছিঁড়তে বেশিক্ষণ লাগবে না। তার মা তাকে আছাড় মারবে এটার কিছু হলে। বাড়ির সব জিনিস সে ভেঙে ফেলে। সে যেটা ধরে ওটাই ভেঙে যায়। এটা কি তার দোষ? সে তো আর ইচ্ছে করে ভাঙে না। ধরে আর কিভাবে যেন ভেঙে যায়। এজন্য প্রচুর পরিমাণ বকা খায় তার মায়ের হাতে। মারের হুমকি দেয়। সকালে পাইপটা সে ছিঁড়ে ফেলেছে পানি দিতে গিয়ে। এরপর নতুন পাইপ লাগিয়েছে। এরপর থেকে তার পাইপ ধরা নিষেধ। জিমি ঈশানের হাত থেকে পাইপ ছাড়ানোর জন্য সেও উল্টো দিক থেকে টানতে থাকে। ঈশানের শক্তির সাথে পারছিল না বলে সে একটা গাছের সাপোর্ট নিয়ে সমপরিমাণে টানতে থাকে। দুদিকের এরকম টান সইতে না পেরে বেচারা পাইপ মাঝখান থেকে ফ্যাঁচ করে ছিঁড়ে যায়। পাইপ ছিঁড়ে যাওয়ার কারণে দুদিকে হালকা হয়ে যায়। ফলে জিমি গিয়ে ওই গাছটার সাথে বাড়ি খায় যে গাছটার সাপোর্ট সে নিয়েছিল। এখন ওই গাছের সাথে বাড়ি খেয়ে গাছকে জড়িয়ে ধরে আছে। তার পুরো শরীরটা ভিজে গেছে পাইপের পানি দিয়ে। ঈশানও পাইপ ছিঁড়ে যাওয়ায় মাটিতে পড়ে যায়। সে চেয়েছিল পাইপ টেনে জিমিকে বাইরে নিয়ে আসবে, কিন্তু এরকমটা হবে সে ভাবতেও পারে নাই। তার পুরো শরীর ভেজা। ঈশান কোনো উপায় না পেয়ে দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। হঠাৎ কিছু পড়ার শব্দে জিমি তাকিয়ে দেখল ঈশান দাঁড়িয়ে আছে। জিমি একবার পাইপের দিকে তাকিয়ে দেখল, আরেকবার ঈশানের দিকে তাকালো। পাইপ আপাতত জাহান্নামে যাক। জিমি ঈশানের দূরত্বটা দেখে বাড়ির পেছন দিক দিয়ে একটা দৌড় দেয়। এই অবস্থায় তার মা তাকে দেখলে ঝাঁটার বাড়ি দেবে, তাই পেছন দিকের দরজা দিয়ে বাসায় ঢুকবে। ঈশানও জিমির পেছনে পেছনে দৌড় দেয়। ইসমি যখন দরজার কাছে যায় তখনই ঈশান তাকে ধরে ফেলে। ঈশান ইসমিকে কাঁধে তুলে নিয়ে পাশের একটা বস্তায় ঢুকিয়ে নিয়ে পাশে ঢিল মেরে ফেলে দেয়। এর মধ্যে গেটের বাইরে হর্ন বাজছে। ঈশান হর্নের শব্দ শুনে আবার দেওয়াল টপকে চলে যায়। মাটিতে পড়ে জিমির কোমর মনে হয় ভেঙে গেল। জিমি কোনো মতে বস্তা থেকে বের হয়ে সোজা হয়ে দাঁড়াতেই দেখে তার বাবা এদিকেই আসছে। ভার্সিটির কৃষ্ণচূড়া গাছের নিচে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে ঈশান, কিয়ান, রিহান, শ্রাবণ, সাব্বির, তামিম। তাদের সামনে বিচার নিয়ে এসেছে মারিয়া, কেয়া, রিয়া, শিহাব আর রিক। ঈশানরা এখনও জানে না মারিয়ারা কেন এসেছে, কিন্তু তারা এখন তাদের এখানে আশা করেনি, তাই গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। কেউ কিছু বলছে না। মারিয়ারা নিজেদের মধ্যে কি জানি ফুসুর ফুসুর করছে। আবার তাদের কিছু বলছেও না, যেতেও দিচ্ছে না। তামিম এবার বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, এই ক্রিমিনাল আফারা, আপনারা আমাদের এভাবে আটকে রেখেছেন কেন? তামিমের কথা বলার ধরনে সবাই না চাইতেও হেসে দেয়। মারিয়া ধমক দিয়ে বলে, আপনি এত বেশি কথা বলেন কেন? আর আপনি ক্রিমিনাল কাকে বলছেন? এখানে তো তোমরা ছাড়া আর কেউ নেই যে তাদের বলবো। সামনে থেকে সরো আর আমাদের যেতে দাও। ঈশান এবার মারিয়াকে বলে, মারিয়া তুমি কি কিছু বলবা? না হলে সামনে থেকে সরো। মারিয়া, হ্যাঁ ঈশান। ঈশান, কি বলবে? মারিয়া, আমাদেরকে কে জানি ইঁদুর, তেলাপোকা, কেঁচো খাইয়ে দিয়েছে, সাথে গরুর প্রস্রাবও। মারিয়ার কথা শুনে কিয়ান, রিহান, শ্রাবণ, সাব্বির, তামিম জোরে জোরে হেসে দেয়। ঈশানেরও অনেক হাসি পেয়েছে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সে তার হাসিকে কন্ট্রোল করল। তাই কেউ আবার কাউকে ইঁদুর, তেলাপোকা, কেঁচো খাওয়ায় কিভাবে? আবার গরুর প্রস্রাবও? তামিম হাসতে হাসতে কোনো মতে বলে, ভাই সিরিয়াসলি আমাদের এগুলো কেউ খাইয়ে দিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমাদের এগুলো কেউ খাইয়েছে? ঈশান গম্ভীর মুখে বলে, আসলেই তোমাদের এগুলো কেউ খাইয়েছে?
আমার তো বিশ্বাস হচ্ছে না, যখন খাইয়েছে তখন টের পাও নাই? কেয়া: না ভাইয়া, খাইতে তো অনেক মজা লাগছিল। কিয়ান: সিরিয়াসলি ভাই, এই দিনও আমার দেখা লাগলো এইগুলো খাইতে নাকি মজা লাগে, হাও ফানি। কেয়া: বিশ্বাস করেন ভাই, খাইতে অনেক মজা লাগছিল। আমরা তো বললাম এত স্বাদ কে, আপনি খাইলে আপনিও এগুলো বলতেন। কিয়ান: আমার এসব পোকামাকড় খাওয়ার ইচ্ছে নেই। ঈশান: যেহেতু তোমাদের মজা লেগেছে তাহলে আর আমাদের কি করার? এখন বলো এখানে কেন এসেছ, আমাদের কি বলবে? মারিয়া: আমরা ইচ্ছে করে খাইনি, আমাদের কেউ মিথ্যা বলে প্ল্যান করে ইচ্ছা করে এমন করেছে। সাব্বির: মানে তোমাদের কেউ বলল আর তোমরা খেয়ে নিলে? আমাদের কি বলদ ভাবো? রিয়া: না ভাইয়া, আমাদের বিরিয়ানির সাথে মিশিয়ে খাইয়েছে। শ্রাবণ: তো আমরা কি করব? মারিয়া: তুমি ভাবতে পারছো, তোমাকে যদি কেউ ইঁদুর, তেলাপোকা, কেঁচো, গরুর প্রস্রাব খাইয়ে দেয় তখন তোমার কেমন লাগবে? এর জন্য 23 ঘন্টা হসপিটালে ছিলাম। ঈশান: সম্পূর্ণ কাহিনী খুলে বলো তো। মারিয়া: ভাইয়া, আমরা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম, তখন একটা পিচ্চি এসে আমাদের কাছে 5 প্যাকেট বিরিয়ানি ও 5টা কোকাকোলার বোতল হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আমরা কিছু জিজ্ঞেস করার সুযোগ পাইনি, আমরা ভেবেছিলাম হয়তো আমাদের দিয়েছে, তাই আমরা খেতে শুরু করলাম। অনেক মজা লাগছিল, আমরা ভাবছিলাম এত স্বাদ কেন। হঠাৎ কিছুতে কামড় লাগার কারণে ভালো করে খেয়াল করে দেখি এসব। আমাদের সবার বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। তখন আমরা কোক মুখে নিয়ে বুঝতে পারি এটা গরুর প্রস্রাব। মারিয়ার কথা শুনে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে মাটিতে। এবার ঈশানও তার হাসি থামাতে পারে নাই। তাদের তো এখনও মাথায় কল্পনা হচ্ছে এসবের। একজন একটু হাসি থামালে আবার অন্যদের দেখে জোরে জোরে হাসতে থাকে। তাদের তো বিশ্বাস হচ্ছে না। শ্রাবণ হাসি থামিয়ে বলে, তোমাদের হাতে দিল আর তোমরা খেয়ে নিলে? এটা তো অন্য কারোর জন্য হতে পারতো, এখানে তো সব তোমাদেরই দোষ। সাব্বির: এত স্বাদকে তোমরা খেয়েও বোঝো নাই? আবার ভালো লেগেছে, এতে কি করার আছে? রিহান: আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, তুমি বুঝলে কিভাবে ওটা কোক ছিল না, গরুর প্রস্রাব ছিল? কিয়ান: আমিও এটাই ভাবছিলাম। শিহাব: মারিয়া একবার ভুলে খেয়েছিল, সেখান থেকেই বুঝেছে। শিহাবের কথা শুনে আরেক দফা হাসি রোল পড়ে যায় সেখানে। তারা কিভাবে বলবে, তারা তো নিজেরাই হেসে কুল পাচ্ছে না। তারা তো জীবনের প্রথম এরকম কাহিনী শুনল। রিহানের তো মনে যাচ্ছে ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিতে, যাতে যখন মন খারাপ হয় তখন দেখে হাসতে পারে মানুষ গরুর প্রস্রাব খেয়েছে। তামিম বলে, এজন্যই তো বলি তোমার কথার মধ্যে এত ঝাঁজ কেন? মারিয়া: আপনারা কি এর বিহিত করবেন নাকি আমরা নিজেরাই করব? ঈশান: এখানে আমরা কি করব, তোমরা তো নিজের ইচ্ছায় খেলে। মারিয়া: এটা কেউ ইচ্ছে করে এমন করেছে, আমি 100% শিওর। ঈশান: তুমি কি শিওর? হ্যাঁ। কে করেছে জানো? তোমার কাকে মনে হয়? ফার্স্ট ইয়ারের মেয়ে দুইটা। কোন মেয়ে? জিমি আর ইসমি, ওরাই এরকম করেছে। কিয়ান: ওরা কেন এরকম করবে? মারিয়া: ওই দিন আমার কারণে ওদের থাপ্পড় মেরেছে, তাই হয়তো। কিয়ান: কিন্তু কিয়ানকে কথা বলতে না দিয়ে ঈশান বলে, ওদের ডেকে নিয়ে আসো। একটা মেয়েকে পাঠায় মারিয়া ওদের নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পর হাসির শব্দে ওরা সবাই তাকিয়ে দেখল জিমি আর ইসমি হাসতে হাসতে এদিকে আসছে। ঈশানদের কাছে এসে ইসমি বলে, কোন শালায় ডাকছে রে আমাদের? বলছে একটু পর আসি। না না, এখনই আসতে হবে তাদের। কোন প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে? যত সব পাগলের দল। ইসমি আর জিমি দুজনের কেউই ঈশানদের খেয়াল করে নাই, তাই এই কথা বলেছে। তারা দুজন তো নিজেদের মধ্যে কথা বলতে বলতে আসছে, এদিকে ওদিকে তাকানোর প্রয়োজন মনে করে নাই। ইসমির কথা শুনে ঈশান আর কিয়ানের কাশি উঠে যায়, আর শ্রাবণ, সাব্বির, তামিম, রিহান হাসতে থাকে। হঠাৎ হাসি আর কাশির শব্দে জিমি আর ইসমি ডান পাশে তাকিয়ে দেখে মারিয়াদের গ্রুপ আর ঈশানদের গ্রুপ। তাদের সবাইকে একসাথে দেখে তারা দুজন নিজেদের মধ্যে চোখাচোখি করে জিজ্ঞেস করল, কি ভাই, ব্যাপার কি? তাদের চোখাচোখির মধ্যে অপর পাশ থেকে উত্তর আসলো, আমি ডেকেছি শালিকা। শালিকা মানে? আমাকে যেহেতু শালা ডেকেছ, সেই হিসেবে তো আমি তোমার দুলাভাই হই। ও আচ্ছা। এই, ও আচ্ছা মানে কি? আর আপনার বউকে তাহলে? ঈশান: কে আবার? ওর বোন জাতীয় কিছু? জিমি: ওর তো কোনো বোন নেই, কিন্তু ভাই আছে। সে নাকি? সাব্বির: আরে ইসমির ভাই ওর জন্য ঠিক আছে। ইসমি আর জিমি একসাথে উঠে বলে, কি মানে? সাব্বির: আরে ও তো আবার মেয়েদের প্রতি ইন্টারেস্টেড না, ছেলেদের প্রতি ইন্টারেস্টেড, তাই না ঈশান? সাব্বিরের কথা শুনে মুহূর্তেই সেখানে যেন বোম ব্লাস্ট হলো। এতক্ষণ মারিয়া মনে মনে ফুঁসছিল জিমিদের উপর, কিন্তু সাব্বিরের কথা শুনে সে কথার খেই হারিয়ে ফেলল। জিমি, ইসমি, মারিয়া, কেয়া, রিয়া, শিহাব, রিক মুখটা ইয়া বড় করে বলে উঠল, কি? তাদের চিৎকারে ঈশানরা কানে হাত দিল। রিক বলল, ছেলেদের প্রতি ইন্টারেস্টেড মানে? আপনি কি গে? এজন্যই কি তখন আমার দিকে এভাবে তাকিয়েছিলেন? এই কথা বলে যখন রিক দৌড় দেবে
তখনই ঈশান তাড়াতাড়ি করে তার হাত ধরে ঘুরিয়ে টান মারে, যার ফলে এক ধাক্কায় গিয়ে ওই পচা পুকুরের মধ্যে পড়ে। রিককে এভাবে এই পচা পানিতে পড়তে দেখে সবার কিয়ানের কাহিনী মনে পড়ে যায়। জিমি তো শরীরের সব শক্তি দিয়ে জোরে জোরে হাসছে। তার তো এখনও মনে পড়ে তার ধাক্কা খেয়ে কীভাবে কিয়ান গড়াতে গড়াতে পানিতে পড়ে গিয়েছিল। রিহান বলে, রিকের থেকে কিয়ানের পানিতে পড়ার সিনটা বেশি মজার ছিল, আর ওই দিনের ওই কাহিনীটাও। ভাই, আমি তো জীবনেও ভুলব না। রিহানের কথায় সবাই আরেকবার জোরে হাসলেও কিয়ান হাসে না। তাকে নিয়ে সবাই এরকম মজা করছে, ব্যাপার না, তারও সময় আসবে। ওই দিন সব হয়েছে ওই মেয়েটার জন্য যে তাকে থাপ্পড় মেরেছে। তখন তার মনে পড়ে, আরে সে তো পরে ওই মেয়েকে আর খুঁজেই নাই, সে তো ভুলেই গিয়েছিল। রিক সাঁতার কেটে পাড়ে এসে আর এদিকে আসে না, সোজা চলে যায়। রিক চলে যেতেই সবাই আবার গম্ভীর হয়। ঈশান গম্ভীর হয়ে ইসমি আর জিমিকে জিজ্ঞেস করে, তোমরা কি ওদের দুজনের বিরিয়ানির মধ্যে ইঁদুর, তেলাপোকা, কেঁচো আর গরুর প্রস্রাব দিয়েছ? জিমি আর ইসমি আকাশ থেকে পড়ার ভান করে বলে, বিরিয়ানি, তেলাপোকা, কেঁচো, ইঁদুর, গরুর প্রস্রাব এসবের মানে কি? মারিয়া ধমক দিয়ে বলে, এই মেয়ে, একদম বোকা সাজবে না, আমি জানি এসব তোমরাই করেছ। জিমি, আরে আজব পাবলিক তো, কি করেছি আমরা? রিয়া, গরুর প্রস্রাব খাইয়েছ। ইসমি এবার অবাক হওয়ার ভান ধরে বলে, তার মানে ওই দিন আপনারা আমাদের উপর গরুর প্রস্রাব ঢেলেছেন? আপনার কত বড় সাহস, আপনি আমাদের উপর গরুর প্রস্রাব ঢেলেছেন? আমি আজকেই গিয়ে বিচার দেব প্রিন্সিপালের কাছে। মারিয়া অবাক হয়ে বলল, আমরা আবার কবে গরুর প্রস্রাব ঢেলেছি? মিথ্যা বলছো কেন? কেন, ওই দিন ঢেলেছেন মনে নেই? ওটা তো ময়লা পানি ছিল, গরুর প্রস্রাব না। এটা বলেই কি বলে ফেলেছে বুঝতে পেরে জিভ কাটল। ঈশান চোখ রাঙিয়ে মারিয়াকে বলল, তুমি কেন তাদের উপর ময়লা পানি ফেলেছ? সাহস কত বড় তোমার? ভার্সিটি আসো কি ফাজলামি করতে? মারিয়া, ঈশান, ওটা মজা করে বলে ফেলেছিলাম, কিন্তু তার বদলে তো ওরা আমার গায়ের উপর ময়লা ফেলেছে। আমরা তার জন্য তো সরি বলে দিয়েছিলাম, ক্ষমা চেয়েছিলাম, কিন্তু ওরা থাপ্পড় মেরেছে, অনেক অপমান করেছে। তুমি তো নিজেই কয়েকবার থাপ্পড় মারতে দেখেছো ওদের। আবার খাবারের মধ্যে তেলাপোকা, কেঁচো, ইঁদুর, গরুর প্রস্রাব দিয়েছে। তুমি ওদের জিজ্ঞেস করো কেন এরকম করেছে। আবার আমাকে অনেকবার থাপ্পড় মেরেছে, সবার সামনে অপমান করেছে, আমাকে তাদের বাবার ভয় দেখিয়েছে। বেশি কিছু বললে নাকি আমাদের মেরে ফেলবে। বলতে বলতে কান্নার ভান করে, চোখে মিথ্যা পানি আনে। তার কথায় কেয়া, রিয়া, শিহাব সম্মতি জানায়। মারিয়া আবার কান্না করতে করতে বলে, আমরা সিনিয়ররা একটু মজা করেছিলাম বলে ও গায়ে হাত তুলবে? আমার বাবা মাও আমার গায়ে হাত তুলে নাই কখনো। আমাকে থাপ্পড় মেরেছে, কয়েকদিন পর তোমাদেরও মারবে। আমার জায়গায় তুমি থাকলে কি করতে? মারিয়ার কথা শুনে ইসমি আর জিমি অবাক হয়ে তাকিয়ে আছে একে অপরের দিকে। সব তাদের দোষ দিল, নিজের দোষটা বলল না। ঈশান জিমিদের দিকে রেগে তাকিয়ে জিজ্ঞেস করে, ও যা বলেছে তা কি সত্যি? জিমি, ভাইয়া, আগে আমার কথাটা শোনেন। ঈশান কড়া একটা ধমক দিয়ে বলে, আগে আমার কথার উত্তর দাও। ইসমি, ভাইয়া একটু শুনুন। ঈশান প্রচুর রেগে গিয়ে আবার জিজ্ঞেস করে, ও যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ বা না, এক কথায় উত্তর দাও। জিমি, হ্যাঁ সত্যি। কিন্তু জিমি কথা শেষ করার আগেই ঈশান সর্বশক্তি দিয়ে জিমির গালে থাপ্পড় মারে। প্রথম থাপ্পড় বোঝার আগেই অপর গালে আরেকটা থাপ্পড় মারে। জিমি গিয়ে ছিটকে পড়ে যেতে নেয়। ইসমি গিয়ে তাড়াতাড়ি করে ধরে ফেলে। জিমির ঠোঁট দিয়ে সমানে রক্ত পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে। জিমি শক্ত করে ইসমিকে জড়িয়ে ধরে। ইসমি জিমির এমন অবস্থা দেখে তার কান্না আসছে। কি অবস্থা করেছে তাদের, মানে কয়েকদিনেই তাদের জীবনটা ধ্বংস করে দিয়েছে। যেখানে তাদের গায়ে ফুলের টোকাও পড়ে না, সেখানে তাদের উপর দিয়ে কত কিছু যাচ্ছে। জিমি হ্যাঁ বলাতে কিয়ান, রিহান, শ্রাবণ, সাব্বির, তামিম প্রচুর রেগে যায় তাদের উপর। এতক্ষণ তারা মারিয়ার কথা বিশ্বাস করে নাই, কিন্তু জিমির কথাতে তারা বিশ্বাস করে। তাছাড়া তারা নিজেরাও কয়েকবার এরকম পরিস্থিতি দেখেছে, তাই বিশ্বাস করেছে। ইসমি জিমিকে বেঞ্চের উপর বসিয়ে গিয়ে মারিয়ার সামনে দাঁড়িয়ে শরীরের সব শক্তি দিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। আরেকটা থাপ্পড় মারতে যাবে তখনই কেউ তার হাত ধরে তাকে থাপ্পড় মারে। ইসমির টলমলে চোখে তাকিয়ে দেখে কিয়ান থাপ্পড় মেরেছে। কিয়ান বলে, অন্ততপক্ষে তোমাদের থেকে এসব আশা করি নাই, তোমাদের আমি ভালো ভেবেছিলাম। এতক্ষণের কথা যদি নাও বিশ্বাস করি, তাহলে এখন যেটা দেখেছি সেটা তো আর মিথ্যা না। আমাদের সামনে তুমি সিনিয়রদের গায়ে হাত তুলেছ। রিহান, সত্যি এটা আশা করি নাই। মারিয়ারা সবাই হাসছে মনে মনে। আজকে তারা বহুত খুশি। শ্রাবণ ঠান্ডা মাথায় কিছু একটা ভেবে বলে, আমার মনে হয় আমাদের আগে সব কিছু শুনে যাচাই করা উচিত ছিল। ইসমি এবার সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলে, এখন যাচাই করে কি হবে? সবার সামনে যে থাপ্পড় মেরেছেন, পারবেন তুলে নিতে? পারবেন যে অপমান করেছেন তা ফিরিয়ে নিতে? যেই আঘাত দিয়েছেন তা ফিরিয়ে নিতে পারবেন? পারবেন না তো? কথাগুলো বলতে বলতে তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। জায়গাটায় ইতোমধ্যে মানুষ ভরে গেছে, কেউ কিছু বলছে না। ইসমি আবার বলে, আপনারা কোনো মানুষের কাতারে পড়েন না। আমি আপনাদের ঘৃণা করি, শুনছেন? ঘৃণা করি। ইসমির কথাটা কিয়ানের বুকে ছুরির মতো আঘাত করে। তার মনে হয়
তার বুকে অসহ্য ব্যথা অনুভব হচ্ছে।